मैं परिंदा बेसब्र था उड़ा जो दर बदर, कोई मुझको यूं मिला है जैसे बंजारे को घर। नए मौसम की सहर या सर्द में दोपहर, कोई मुझको यूं मिला। জিমিনের বিয়ের সেদিন থেকে নিয়ে আজ 2 মাসের কাছাকাছি হয়ে এসেছে। জাংকুক আর তের সাথে কোনো কথা বলেনি, কোনো খোঁজ করেনি। তেও ব্যস্ত হয়ে পড়েছিল তার পরীক্ষা নিয়ে। গতকালই তার পরীক্ষা শেষ হয়েছে। তে গত মাস থেকে হোস্টেল রুমে একাই থাকছে। সুগার ইচ্ছাই বিয়ের পর থেকে জিমিন সুগাদের বাসাতেই থাকে। নিজের এত বড় একটা বাড়ি থাকতে বউকে হোস্টেলে থাকতে দিতে সে নারাজ। সকালে অপ্রত্যাশিত কলের আওয়াজে তের ঘুম ভাঙলো। পাশে পড়ে থাকা ফোনটা হাতে তুলে নিয়ে দেখলো জিমিনের কল। ফোনটা তুলতেই ওপাশ থেকে জিমিন বলে, আসসালামু আলাইকুম তে, কি করিস? ওয়ালাইকুম আসসালাম, এই তো শুয়েছিলাম। কেমন আছিস তুই? এই সময়ে তোর কি শরীর ভালো নেই? না, একটু চোখ লেগে গিয়েছিল। আচ্ছা শোন, আমরা ঘুরতে যাচ্ছি। জাঙ্কুক ভাইয়া আমাদের জন্য একটা ট্রিপ প্ল্যান করেছে। যেহেতু বিয়ের পরপরই আমাদের পরীক্ষা পড়ে যায়, সেহেতু আর তো কোথাও ঘুরতে যাওয়া হয়নি আমাদের। জাঙ্কুক ভাইয়া আমার আর ওনার জন্য প্ল্যান করেছিল, কিন্তু তোর ভাইয়া বলেছে গেলে সবাইকে নিয়ে একসাথে যাবে। প্ল্যানটা আজই হয়েছে। কি বলিস? তোদের নতুন নতুন বিয়ে হয়েছে, তোদের প্রাইভেসি বলতেও তো কিছু একটা আছে, তাই না? আমরা কেন সেখানে ব্যাঘাত ঘটাবো? আরে তেমন কিছু না, শুধু শুধু এসব বলছিস। তোর সুগা ভাইয়া তো বন্ধুদের জন্য যান, সে যেখানে যাবে বন্ধুদের সাথেই রাখবে। তাহলে আমি কেন পিছিয়ে থাকবো বল? ও আচ্ছা, তুই কি তাহলে জেলাস এটা নিয়ে? না তো, একদমই না। সে তার বন্ধুদের যেরকম ভালোবাসে, তার বন্ধুরাও সেরকমই তাকে ভালোবাসে। জানিস, আমার তো তাদের বন্ধুত্ব দেখে বেশ ভালো লাগে। মনে হয় যেন বন্ধুর থেকেও ঘনিষ্ঠ, রক্তের ভাইদের মতো সম্পর্ক তাদের। একে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়তে এরা 1 সেকেন্ডও ভাবে না। একে অন্যের সাফল্যে তো আরো আগে গিয়ে পাশে থেকে অনুপ্রাণিত করবে এরা। আসলেই এমন বন্ধুত্ব অনেক কম হয় বল। হ্যাঁ, তাহলে তৈরি হয়ে থাক, তোকে নিতে আসছি আমরা। আমি আইয়ুকেও ফোন করে বলে দিয়েছি। তুই তোর পাসপোর্ট আর প্রয়োজনীয় সব কাপড় গুছিয়ে রাখ। এটা লং ট্রিপ, 3 দিনের মতো থাকবো আমরা সেখানে। জাঙ্কুক ভাইয়া আগে থেকেই সব প্রি বুকিং করে রেখেছে। থাকবো মানে? কোথায় যাচ্ছি আমরা? হাওয়াইয়ান আইল্যান্ডে। আমাদের তো এখন ভার্সিটির হলিডে চলছে, সমস্যা হবে না। সব গুছিয়ে নে তুই এক্ষুনি। কখন আসছিস তোরা? এ ধর 2 ঘন্টার ভেতরে। তে কথা মতো 4 দিনের জন্য তার লাগেজ গুছিয়ে নিজে তৈরি হয়ে বিছানায় বসে তাদের আসার অপেক্ষা করছে। কিছুক্ষণ পর বাহিরে গাড়ির হর্নের আওয়াজ পেতেই জানালা দিয়ে তাকিয়ে দেখলো হোস্টেলের বাইরে একটা টয়োটা হাইস গাড়ি দাঁড়িয়ে আছে তার জন্য। গাড়িটির একটা জানালা দিয়ে আইয়ু তার মাথা কিছুটা বের করে হাতের ইশারায় তাকে নেমে আসতে বলছে। তে তার হাতের লাগেজ সহ নিচে নেমে সেখানে গিয়ে দাঁড়ালো। গাড়িটি সাধারণত 10টি আসনের। সামনে ড্রাইভিং সিটের চোখে কালো চশমা পরা, স্টিয়ারিং হুইলে এক হাত থেকে ভাবলেশীনভাবে অন্য পাশে দৃষ্টি বজায় রেখে বসে আছে জাংকুক। তার পাশে বসেছে জেহব। তার পেছনে দ্বিতীয় সারিতে আইয়ু বসেছে, তার পাশে সিট তের জন্য খালি রয়েছে। তৃতীয় সারিতে সুগা এবং জিমিন। চতুর্থ সারিতে আছে রোজ আর ইয়নো। আর অবশেষে সব থেকে শেষের সারিতে সবার লাগেজ রাখা হয়েছে। জেহব নেমে গিয়ে তেল লাগেজটাও সেখানে নিয়ে রেখে দিল। তে গিয়ে উঠে বসলো আইয়ুর পাশে, তার জন্য বরাদ্দকৃত আসনে। তেকে এতদিন পরে সামনে থেকে দেখেও জাঙ্কুকের কোনো ভাবাবেগ লক্ষ্য করলো না তে। মনে আচানক অজানা অভিমান জেগে বসেছে তার। তীব্র অভিমানে মন ভার করে কোনো প্রকার সারা শব্দ না করে শব্দহীন বসে রইল সে। সে নিজেও জানে না তার মনে কেন এমন অভিমান কাজ করছে জাঙ্কুকের জন্য, কেন সে এমন আচরণ করছে। আগে তো তার কোনো মাথা ব্যথা ছিল না এসব নিয়ে। সবাই এই সেই প্ল্যান করছে কে কি করবে সেখানে গিয়ে। আবার কথার ফাঁকে ফাঁকে দুষ্টুমি সুরে সুগার জিমিনকেও এটা এটা বলে মজা নিচ্ছে। আর জিমিনও লজ্জা পেয়ে লাল হয়ে বারংবার সুগার পিছে মুখ লুকাচ্ছে। তেকে তারা এমন চুপচাপ বসে থাকার কারণ জিজ্ঞেস করলে সে কথা ঘুরিয়ে মাথা ছিটে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে শুয়ে রইল। জাংকুক তার মুখের গম্ভীর্য নিয়েই গাড়ির লুকিং গ্লাসে এক পলক তের দিকে তাকিয়ে পুনরায় দৃষ্টি ফিরিয়ে এনে ড্রাইভিংয়ে মনোযোগ দিল।
কিছুক্ষণেই তাদের গাড়ি এসে থামলো ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে নেমে এয়ারপোর্টের সকল ফর্মালিটিস পূরণ করে ফ্লাইটের সময় হয়ে এলে হাওয়াইগামী ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানে উঠে বসলো তারা। তে আর আইয়ুর পাশাপাশি সিট পড়েছে, তার পেছনে জাংকুক আর জেহব। তাদের পাশের সিটে আছে সুগা আর জিমিন, আর তাদের পিছে ইয়োনো আর রোজ। তাদের প্লেন দীর্ঘ 9-10 ঘন্টা একটানা আকাশপথে ভেসে থাকার পর ল্যান্ড করলো হাওয়াইয়ের প্রধান প্রবেশদ্বার হনলুলু আন্তর্জাতিক বিমানবন্দরে। তারা তাদের গন্তব্য পৌঁছাতে পৌঁছাতে বেশি রাত হয়ে গেছে। এই 9-10 ঘন্টার মধ্যে তে, আইয়ু, জিমিন আর সুগা সময় অনুমান করে তাদের ওয়াক্তের নামাজ আদায় করে নিয়েছিল। হাওয়াইয়ান এয়ারপোর্টে টিমে চেকিং শেষে লাগেজগুলো হাতে পেতেই সেটা নিয়ে বেরোতে গিয়ে তারা সামনে জাংকুকের প্রি বুকিং করা রিসোর্টের একজন লোককে দেখতে পেল। সাইনবোর্ড হাতে তাদের রিসিভ করার উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে। লোকটা তাদের চিনতে পেরেই এগিয়ে এসে তার পরিচয় দিয়ে তাদের লাগেজগুলো নিয়ে গাড়িতে তুলল। জাংকুক সহ বাকিরা সেই গাড়িতেই উঠে বসলো। কিছুক্ষণ পর গাড়িটি হাওকাবেলে রিসোর্টের সামনে থামলো। এই হাওয়াই দ্বীপের বিগ আইল্যান্ডে অবস্থিত। এটি একটি প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এবং এখানে বিভিন্ন ধরনের আউটডোর কার্যক্রমের সুযোগও রয়েছে। তাদের বুকিং করা মোট 4টি রুম। একটিতে থাকবে ইয়োনো আর রোজ, দ্বিতীয়তে থাকবে সুগা আর জিমিন, পরের 2টো রুমের একটিতে জেহব আর জাংকুক, অবশেষে তাদের রুমের পাশটিতে তে এবং আইয়ু। রিসোর্টের ম্যানেজার রুমের চাবি তাদের হাতে বুঝিয়ে দিতেই যে যার বরাদ্দকৃত রুমের উদ্দেশ্যে চলে গেল। ম্যানেজার স্টাফদের দিয়ে তাদের লাগেজগুলো রুমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। একটানা জার্নিতে সবাই ক্লান্ত হতে সব গুছিয়ে রেখে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। জিমিন আর সুগা তাদের রুমে গিয়ে দেখলো তাদের রুমটা বিশেষভাবে লাল গোলাপের পাপড়ি দিয়ে সাজানো হয়েছে। খাটের মাঝে গোলাপের পাপড়ি বিছিয়ে বানানো হার্টের ভেতর তাদের দুজনের নাম লেখা। জিমিন সেটা দেখে লজ্জা পেয়ে আর সুগার দিকে তাকানোর সাহস পেল না। তড়িৎ হাতে লাগেজ থেকে তার একটা জামা বের করে ঢুকে পড়লো ওয়াশরুমে ফ্রেশ হতে। এদিকে যেই হব তার রুমে আসার পরেই ফ্রেশ হয়ে বেঘরে নাক ডেকে ঘুমাচ্ছে, কিন্তু ঘুম নেই জাংকুকের চোখে। সে বেলকনিতে গিয়ে রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আকাশের পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অন্যদিকে তেরও একই অবস্থা। সে তখন থেকে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করে যাচ্ছে, তবুও ঘুম তার চোখে ধরাই দিচ্ছে না। অবশেষে না পেরে উঠে বসলো। পাশে তাকিয়ে দেখলো আইয়ু গভীর ঘুমে তলিয়ে আছে। বেলকনির থাই গ্লাসটা খোলা থাকায় সেখান থেকে চাঁদের আলো রুমে উঁকি দিচ্ছে। তা দেখে বিছানা থেকে উঠে তে বেলকনির দিকে হাঁটা দিল। জাংকুক আর তের রুম পাশাপাশি হওয়াতে বেলকনিতে গিয়ে তে চাঁদের আবছা আলোয় দেখতে পেল পাশের বেলকনিতে জাংকুক শটান দাঁড়িয়ে আকাশপানে তার দৃষ্টি আবদ্ধ রেখেছে। জাংকুককে দেখে তে মৃদু আওয়াজে ডাকে, জাংকুক ভাই, আপনি ঘুমাননি এখনো? তের কণ্ঠ পেয়ে জাংকুক ফিরে তাকালো তার দিকে, কিন্তু তবুও সাড়া দিল না। কয়েক মুহূর্ত এভাবেই কেটে গেল। কিছুক্ষণ পর জাংকুক নিজের থেকে রুমে চলে গেল। তে শুধু অবাক হচ্ছে জাংকুকের এক এক সময় এক এক আচরণ দেখে। সেও আর দাঁড়িয়ে না থেকে চলে গেল ভেতরে। সারা রাত ঘুম ঠিক মতো হওয়ায় চনমনে ফুরফুরে মেজাজে সকালে সবাই নিচে নেমে আসে নাস্তার জন্য। নিচে এসে বড় টেবিল তার দখল করে বসেছে ওরা, এটা ওটা আলোচনা করছে। তারা যতদিন এখানে আছে ততদিন তাদেরকে এখানকার বিখ্যাত জায়গাগুলো ঘুরিয়ে দেখানোর জন্য একজন গাইড নির্ধারণ করেছে। সকলে মিলে ঠিক করলো তারা একটু পর মাউইর রেইন ফরেস্টটাই ঘুরতে বের হবে। সেই অনুযায়ী সবাই তাদের ব্রেকফাস্ট শেষ করে উঠে নিজ নিজ কক্ষে চলে গেল তৈরি হতে। রাস্তার টেবিলেও জাংকুক নিজের মতো ছিল, তের দিকে এক পলক তাকায়নি পর্যন্ত। তের কিছুতে বুঝে আসছে না জাংকুক হঠাৎ তাকে এমন এড়িয়ে চলছে কেন। সেই শুরু থেকেই জাংকুক এমন ভাব ধরে আছে যেন তের কোনো অস্তিত্বই নেই এখানে। তাহলে কেন তাকে নিয়ে আসা হলো তাদের সাথে? নাই আনতো। মাওইয়ের চমৎকার রেইন ফরেস্ট হলো হানা। গভীর সবুজে ঘেরা এই বনে বয়ে চলেছে ঝর্ণাধারা, বয়ে চলেছে এক শীতল হাওয়ার স্রোত। প্রকৃতির এই শীতল প্রাণবন্ত হাওয়ায় অন্তর করে তুলছে প্রশান্ত। ঘন গভীর বনের চারিপাশে ফুলের সমারোহ। কোথাও বাঁশবন, কোথাও বনের প্রান্ত মিশেছে সমুদ্রের সাথে, আবার কোথাও বা তৈরি হয়েছে পুকুর যেখানে কোনো পর্যটক চাইলেই সাঁতার কাটতে পারে। সবাই সেই সব কিছু চারিপাশ ঘুরে ঘুরে দেখছে। তাদের এখানে এসে মনে হচ্ছে যেন তারা প্রকৃতির নতুন নতুন বৈচিত্র্য পদে পদে উন্মোচন করছে। এখানে প্রকৃতি আপন খেলায় তৈরি করেছে কিছু গুহা। সবাই ঘুরে ঘুরে সেই রহস্য ভেদ করে তথ্য নিতে ব্যস্ত।
যে হব প্রকৃতির সকল ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর সবকিছু ক্যামেরা বন্দি করছে। তারা সবাই এখন হানার সেই বিশাল ঝর্ণাটার পাড়ে দাঁড়িয়ে আছে। ঝর্ণা থেকে নির্গত পানি ছলছল শব্দ কানে এসে প্রশান্তিময় এক অনুভূতির সৃষ্টি করছে, যা বারবার জানান দিচ্ছে প্রকৃতির সংস্পর্শে মানুষ প্রাণোচ্ছল। জাংকুক তাদের থেকে কিছুটা দূরত্বে একা দাঁড়িয়ে সিগারেটের একটা শলা লাইটার দিয়ে জ্বালিয়ে ঠোঁটে পুড়ে খোলা আকাশের দিকে ধোঁয়া ওড়াচ্ছে। সেদিকে খেয়াল করতে কপাল কুঁচকালো, বিরক্ত হয়ে এগিয়ে গেল। জাংকুকের বরাবর দাঁড়িয়ে বিরক্তিতে ঝাঁঝিয়ে ওঠে। এত সুন্দর একটা জায়গার আবহাওয়া কত স্বচ্ছ আর বিশুদ্ধ, সবাই কত উপভোগ করছে, আর আপনি আবহাওয়া দূষণ করছেন। এখানে দাঁড়িয়ে কি সব ছাইপাশ খাচ্ছেন আপনি? তের কথায় কোনো প্রত্যুত্তর করল না জাংকুক। জাংকুকের কোনো উত্তর না পেয়ে তে আবারও বলে, আপনি কি আমাকে এড়িয়ে চলছেন? তুই এমন কি যে তোকে এড়িয়ে চলতে হবে? মানে আমি তোর কি হই? এটা কেমন প্রশ্ন? আপনি জানেন না আপনি আমার কি হন? জাংকুক তাচ্ছিল্যের হেসে পুনরায় বলে, বাদ দে, তুই বুঝবি না। কি বুঝবো না? বলুন আমাকে। ওদের কাছে যা, ওরা খুঁজছে তোকে। কথাটা বলেই জাংকুক থেকে পাশ কাটিয়ে প্রস্থান করলো। তে চুপচাপ সেখানে স্থির দাঁড়িয়ে রইল। সারাদিন ঘোরাফেরা শেষ করে রিসর্টে এসে ক্লান্ত শরীর নিয়ে নিজ নিজ কক্ষে গিয়ে উঠলো সবাই। আসার পথে রাতের ডিনার একেবারে সেরে এসেছে তারা। তে ফ্রেশ হয়ে বিছানায় গিয়ে বসতে দেখলো বগম কল করেছে তাকে। কল তুলতেই বগমের কণ্ঠ ভেসে আসে, আসসালামু আলাইকুম তে, কি করছো? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কিছু করছে না, বসে আছি। কালই হাওয়াই এসেছি সবার সাথে। হ্যাঁ, আম্মুর থেকে জানলাম। খাওয়া হয়েছে রাতে? জি। আপনি খাওয়া দাওয়া করেছেন তো ঠিক মতো? হুম। শোনো, সবার সাথে থেকো, একা কোথাও যেও না, আর আমাকে আপডেট দিও একটু পর পর, না হলে চিন্তায় থাকবো। ঠিক আছে ভাইয়া। অবস্থান হাওয়াই দ্বীপ, মার্কিন যুক্তরাষ্ট্র। সমুদ্র সৈকত বলতেই ঝকঝকে সাদা বালি, তবে হাওয়াইয়ান দ্বীপপুঞ্জে বিশেষ কয়েক ধরনের বৈচিত্র্যময় সৈকতের রঙিন বালি দেখা যায়। যেমন কালো বালির সৈকত, লাল বালির সৈকত, সবুজ বালির সৈকত, সাদা বালির সৈকত এবং সোনালী বালির সৈকত। মাউই দ্বীপের কাউইকি হেডে অবস্থিত কাই হালুল সৈকতে লাল বালি, পুডালাও সৈকতে কালো বালি এবং বিগ আইল্যান্ডের পাপাকলিয়া সৈকতে সবুজ বালির জন্য বিখ্যাত। এর মধ্যে অন্যতম কালো বালির সৈকতটি আগ্নেয়গিরির কার্যকলাপের কারণে তৈরি হয়েছে। লাভা যখন সমুদ্রের সংস্পর্শে আসে তখন তা দ্রুত ঠান্ডা হয়ে ভেঙে গিয়ে বালিতে পরিণত হয়। আজ হাওয়াইতে তৃতীয় এবং শেষতম দিন তাদের। আগামীকাল সকালে তারা ওয়াশিংটনে ফেরার উদ্দেশ্যে ফ্লাইটে উঠবে। হাওয়াইয়ের সময় তখন বিকেল 5টা। কালো বালির সৈকতের কিনারে ধরে সামনের দিকে হেঁটে চলেছে তে, জিমিন, আইয়ু আর রোজ। সবাই হাতে হাত রেখে একসাথে প্রত্যেকটা মুহূর্ত প্রশান্তি নিয়ে উপভোগ করছে। পেছনে ফেলে রেখে যাচ্ছে ঝকঝকে বালির মাঝে তাদের পদচিহ্নগুলি। তাদের পরনে পুরোপুরি একই ধরনের নুড রঙের লং গ্রাউন, সাথে মিলিয়ে হিজাব। গতকালই এখানকার মার্কেটে গিয়ে কত শত কেনাকাটা করেছে ওরা, আর ওদের ব্যাগ টানার দায়িত্ব বাধ্য হয়ে পালন করতে হয়েছে ছেলেদের। সেখান থেকে 4জন মিলে পছন্দ করে একই রকমের ভিন্ন ভিন্ন কয়েকটা লং গ্রাউন নিয়েছিল। তার মধ্যে থেকেই এখন একটি পরে আছে তারা। তাদের ঠিক পেছনেই সমুদ্রের পানে দৃষ্টি স্থির করে পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছে জাংকুক। সুগা জিমিনের পাত্তা না পেয়ে ঘুরঘুর করে চলেছে তার আশেপাশে। যে হোক সবার ছবি নিতে ব্যস্ত। আর ইয়োনোকে রোজ দায়িত্ব দিয়েছে তাদের জন্য সমুদ্র পাড়ে পড়ে থাকা শামুক টোকাতে, আর সে বাধ্য স্বামীর মতো তাই করছে। সমুদ্রের উত্তাল ঢেউ ক্ষণে ক্ষণে এসে আছড়ে পড়ছে কিনারায়। সেই আছড়ে পড়া পানি থেকে বিন্দু বিন্দু ছিটা এসে লাগছে তাদের গায়ে। মুহূর্তে মুহূর্তে সমুদ্রের শীতল হাওয়া এসে ছুঁয়ে দিচ্ছে তাদের। বাতাসে ভেসে আসা মিষ্টি এক গন্ধ, নীলাভ আকাশ, স্বচ্ছ সমুদ্রের নীল নোনা জল, কোহেনা বিচের কুচকুচে কালো বালির সমুদ্র তট, পাশে সারি সারি ঘন সবুজ উঁচু গাছ, পড়ে পড়ে থাকা ছোট ছোট পাথর, আর ভিন্ন ভিন্ন প্রকৃতির শামুক আর ঝিনুক। সবকিছু মিলিয়ে হাওয়াইয়ের এই বিশেষ রহস্যময় কালো বালির সৈকতটি, যা দেখতে ঠিক রূপকথার অগ্নিদ্বীপের মতোই অলিক। রোজ ডাবের পানির জন্য আবদার করেছিল, তাই জেহব কোথা থেকে যেন কতগুলো ডাব হাতে করে নিয়ে এসে সবার হাতে একটা করে স্ট্র সহ ডাব ধরিয়ে দিল। আইয়ুর হাতে ছিল একটা চিপসের প্যাকেট। আইয়ুর দিকে জেহব ডাব ধরিয়ে দিয়ে দুষ্টু হেসে তার হাতে ধরে রাখা চিপসের প্যাকেটটা কেড়ে নিয়ে ভোদর।
আয়ু সেটা বোধগম্য হতেই সেও দিল তার পিছু পিছু এক দৌড়, তার পছন্দের চিপস ফিরিয়ে আনতে। মাছ দিয়ে তাদের কাহিনী দেখে জিমিন, তে আর রোজ দিল মাথায় হাত। ইউনো সুগার দিকে তাকিয়ে বিরক্ত নিয়ে বলে, এরা কি এখানেও শুরু হয়ে গেল? কিন্তু পাশে তাকাতেই সুগাকে সে পেল না। সামনে তাকিয়ে দেখলো সুগা জিমিনের হাত ধরে লুকিয়ে চুপিয়ে সবার নজর এড়িয়ে অন্য পাশে হাঁটা দিয়েছে। সুগা বউ নিয়ে নীরবে সময় কাটালে সে কেন ওর থেকে পিছিয়ে থাকবে, এটা ভেবে সেও একই পথে পা রাখতে আলগোছে গিয়ে তের পাশে দাঁড়িয়ে থাকা রোজের হাত পেছন থেকে ছো মেরে টান দিয়ে নিয়ে চলে গেল কোথাও। তার গতিবিধিতে এতটাই পারদর্শিতা ছিল যে তে খোনাক্ষরেও টের পেল না। ঘটনার কিছুক্ষণ পর যখন তের দৃষ্টি ঘুরিয়ে কিছু বলতে গিয়ে পাশে জিমিন আর রোজকে কাউকে দেখলো না, তখন তের বিচলিত দৃষ্টি তাদের খুঁজতে গিয়ে সামনে পেল শুধু জাঙ্কুককে, যে কিনা পূর্বের মতোই তার পকেটে হাত গুছে অটল দাঁড়িয়ে। তবে এবার তার দৃষ্টি সমুদ্রের দিকে নয়, তের দিকে স্থির। জাঙ্কুক বহুক্ষণ যাবৎ এভাবেই স্থির তাকিয়েছিল তের দিকে, যেটা তার সবেমাত্র ঠাহর হতেই জাঙ্কুকের নেশালো চাহনি গিয়ে বিঁধল সোজা তের হৃদয়ে, যা অজান্তেই তার অন্তরের অন্তঃস্থলে অস্বাভাবিক কাঁপন ধরিয়ে দিয়েছে। তের কাছে মনে হলো এই চাহনিতে কিছু একটা আছে। আচানক তার হৃদয়ে বয়ে এলো এক অজানা অনুভূতির কারণ। সে ধরতে না পেরে কিছুটা ভ্যাবাচ্যাকা খেলো। জাঙ্কুককে জিজ্ঞেস করে বসে, ওরা কোথায় গেল? তের প্রশ্নের বিপরীতে ঘোরের মধ্যে থেকেই জাঙ্কুক প্রত্যুত্তর করে, আমি কি করে জানবো? তুই যেখানে আমিও তো সেখানেই। আমাকে নিয়ে চলুন, তারা যেখানে গেছে ওখানে। তের কথাই জাঙ্কুকের এবার ঘোর পুরোপুরি কাটলো। সে রাগে ফুঁসতে ফুঁসতে তেকে বাঁকা উত্তর দেয়, কেন? আমার সাথে থাকতে কি তোর ভয় করছে? আমি কি এমন কিছু বলেছি আপনাকে? সবসময় উল্টাপাল্টা কেন ভাবেন আপনি? অস্বাভাবিক কিছু তো আর বলিনি। তুই তো আমার পরিবর্তে বেগমকে বেছে নিয়েছিস। মানে কিসের মধ্যে কি বলছেন? এখানে বেগম ভাই আসলো কোথা থেকে? আপনি কি বলতে চাইছেন? আপনার কথার আগা মাথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই আমাকে বোঝার চেষ্টা আদৌ কি কখনো করেছিস? বরং এর থেকে ভালো তুই আমার থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখ। এটাই তোর জন্য মঙ্গলজনক হবে। না হলে আই সোয়ার, আমার নাগালে একবার পড়লে তোর রেহাই নেই। তুই জাঙ্কুকের বিপরীতে প্রত্যুত্তর করতে মুখ খুলবে, তখনই হঠাৎ কথা থেকে ইয়োনো এসে তাদের কথার মাঝে ঢুকে পড়ে। কি নিয়ে আলোচনা করছিস তোরা? ইয়োনোর পরপরই জেহব সহ বাকিরাও এসে ইয়োনোর পাশে দাঁড়ালো। জাঙ্কুক ইয়োনোর দিকে অগ্নির দৃষ্টি নিক্ষেপ করে কিছু না বলেই বিপরীত দিকে হাঁটা দিল। ইয়োনো কি কর্তব্য বিমুখ হয়ে তেকে জিজ্ঞেস করে, ওর আবার কি হলো? তে অবুঝ ভঙ্গিতে উত্তর দেয়, কি জানি, আমিও বুঝতে পারছি না উনি এমন করছেন কেন হঠাৎ। জেহাব আর দাঁড়ালো না, সেও জাঙ্কুকের পিছে ছুটে চেঁচাতে লাগলো, ওই জাঙ্কুক দাঁড়া, আমাদের দেখে একা একা কই ঘুরতে যাচ্ছিস? আমিও আসছি। সুগা আশ্চর্য হয়ে পড়ে, লাইক সিরিয়াসলি? এই ছেলে নাকি ভাবছে জাঙ্কুক আমাদের দেখে কোথাও ঘুরতে যাচ্ছে? আর বলবেন না ভাইয়া, এই লোক অনেক বজ্জাত। আমার চিপস নিয়ে পুরোটা একাই গিলে নিল। তেতার পিঠে আলতো করে একটা থাপ্পড় মারে। তুই কি ভুলে গেছিস জেহব ভাইয়া তোর থেকে বয়সে অনেক বড়? আর তুই এটা কিভাবে কথা বলছিস ভাইয়াকে নিয়ে? আইয়ু নিজের কথাই অনর থেকে বলে, এত যখন বড় হয় তাহলে নিজের থেকে বয়সে ছোট মেয়ের চিপস ছিনিয়ে নিয়ে কেন খেয়ে ফেললো রাক্ষসের মতো করে? লজ্জা করলো না বুঝি একটু? ইয়োনো আইয়ুর পক্ষ নিয়ে বলে, আরে তে, ওকে কেন বকছো? আইয়ু ভুল কি বলেছে? আমাদের জেহবটা একটু বাচ্চামি বেশি করে, দামড়া হয়েছে, তার বুদ্ধি হয়নি। সুগা চিন্তিত হলো, আচ্ছা এখন চল তাড়াতাড়ি, জেহবকে গিয়ে ধরতে হবে, না হলে দেখা যাবে জাঙ্কুককে আরো রাগিয়ে দিয়ে তার হাতে এক ঘা খেয়ে কাঁদতে কাঁদতে মুখ ফুলিয়ে আমাদের কাছে ফেরত এসেছে। সমুদ্রের কাছের একটা সি ফুড রেস্টুরেন্টে বসে জেহব তার ক্যামেরা থেকে কিছুক্ষণ আগের তোলা সূর্যাস্তের ছবিগুলো বের করে সবাইকে দেখাচ্ছে। সচরাচর হাওয়াই দ্বীপের পুঞ্জে সূর্যাস্তের দৃশ্য স্বপ্নের মতো মনোমুগ্ধকর, যেখানে আকাশ বিভিন্ন রঙে ঝলমল করে এবং সমুদ্র ও আগ্নেয়গিরির চূড়ায় সোনালী আভা দেখা যায়। তেও তার ফোনে কিছু ছবি ধারণ করেছে। সেই ছবিগুলো সিলেক্ট করে সে ন্যান্সি আর বেগমকে আলাদা আলাদাভাবে পাঠিয়ে দিয়েছে। ছবিগুলো সেন্ড করা শেষ হতেই মাথা তুলে তাকাতে দেখতে পেল তার বরাবর একটা চেয়ারে জাঙ্কুক বসে ফোনে কি যেন একটা করছে। মূলত জাঙ্কুকের হাতে তের ফোনের মনিটরিং। তে তার ফোন থেকে কি করছে সেই সব তথ্য জাঙ্কুকের কাছে অনায়াসে যখন তখন চলে যায়। একটু আগে রাগের বসে তেকে নিজের থেকে দূরে থাকতে বললেও এখন সে নিজেই তের প্রত্যেকটা বিষয় নিজের আয়ত্তে রেখেছে।
তবে জাংকুক শুধু বগলের সাথে তের মেসেজগুলো নজরে রাখছে। তের প্রাইভেসিকে মূল্যায়ন দিতে তার কোনো ব্যক্তিগত বিষয়ে সে হস্তক্ষেপ করেনি। তের অ্যাকাউন্ট থেকে বগমকে পাঠানো তের ছবিগুলো ভালো মতো পরখ করে জাংকুক। সামনে তার বরাবর বসে থাকা তের দিকে তীর্যক দৃষ্টি ফেলে এক মিনিটের জন্য তাকিয়ে পুনরায় নিজের ফোনে নজর দিল। তার পাশের মেয়েটা বিন্দুমাত্র কোনো ধারণা নেই যে তার সাথে ঠিক কি ঘটে চলেছে, তারই অগোচরে। মাগরিবের রক্ত পড়ে যাওয়াতে এখানে এসে সুগার রেস্টুরেন্টের ম্যানেজারকে বলে একটা রুমের ব্যবস্থা করে জিমিন, আইয়ু এবং তের মাগরিবের নামাজের ব্যবস্থা করে দিয়েছে। তেদের নামাজ পড়তে দেখে রোজও তাদের সাথে পড়েছে। রোজ ওদের সাথে থাকলে প্রায়ই নামাজ পড়ে। সুগার নিজেও সময় মতো নামাজ পড়ে নিয়েছিল। এখানে ঘুরতে এসে এক ওয়াক্ত নামাজেরও ব্যাঘাত ঘটেনি ওদের। সময় দেখে ওয়াক্ত মতো নামাজ পড়ে নিয়েছে আর সতর্ক থেকেছে যেন ঘুরতে গিয়ে কোনোভাবে নামাজ কাজা না হয়। সমুদ্রের পাড়ে ঘুরতে আসা আর সিফুড ট্রাই না করে চলে যাওয়া নিহাতি বোকামি। সেই মোতাবেক তারাও সেখানকার একটা ভালো সিফুড রেস্টুরেন্টে এসে নানান তাদের সিফুড আইটেম অর্ডার করেছে। কিছুক্ষণ পর খাওয়ার মাঝে জাংকুকের ফোনটা হঠাৎ প্রাইভেট হয়ে ওঠে। সে টেবিলে রাখা ফোনটা উল্টে দেখলো তার ম্যানেজারের কলটা রিসিভ করতে সে চেয়ার থেকে উঠে কিছুটা দূরত্বে গিয়ে দাঁড়ালো। প্রয়োজনীয় কথা শেষ করে জাংকুক ফোনটা রেখে তার জায়গায় ফেরত যাবে, ঠিক তখনই জাংকুকের সূক্ষ্ম কানে ধরা দিল কিছু গুনগুন আওয়াজ। তার মনে কিছু একটা আশঙ্কা কাজ করা শুরু করেছে। বিষয়টা ভালো মতন প্রয়োগ করে নিশ্চিত হওয়ার প্রয়াসে সে আর চোখে পুনরায় আশেপাশে তার ব্যাস পাখি নিয়ে দৃষ্টি বোলালো। আশেপাশে তাকিয়ে সে নিশ্চিত হলো তার ধারণাই ঠিক ছিল। এখানে অনেকেই তাকে ইতোমধ্যে চিনে ফেলেছে। মুখে মাস্ক না থাকায় বিশেষ করে মেয়েরা একে অপরের সাথে কানাঘুষা শুরু করে দিয়েছে। কয়েকজন তো উঠে আসতে শুরু করে দিয়েছে তার সাথে কথা বলতে। ভাগ্যক্রমে ইয়নের চোখে সেটা পড়ে যায়। সে জাংকুকের দিকে তাকাতেই জাংকুক তাকে ইশারা দিয়ে বুঝিয়ে দিল সবাইকে ওখান থেকে নিয়ে যেতে। পরিস্থিতি বিগড়ানোর আগে তাদের এখান থেকে যেতে হবে। পরিস্থিতি বেগতিক হওয়ার সংখ্যায় ইয়নও জাংকুকের ইশারা পেতে সকলকে নিয়ে গাড়িতে উঠলো। যাওয়ার আগে তে জাংকুকের দিকে একবার ফিরে বাকিদের সাথে বেরিয়ে গেল। তারা গাড়িতে উঠে বসতেই একটু পর জাংকুক এসে তার সিটে বসে। জাংকুককে দেখা মাত্রই ইয়নো বলে, কি রে জাংকুক, বডিগার্ড ছাড়া এতগুলোকে কি করে সামাল দিলি তুই? জাংকুক ঢাকা হাসে, আই ডোন্ট নিড এনিওয়ান, আই ক্যান প্রোটেক্ট মাইসেলফ। পরের দিন ভোরের আলো ফুটতেই সকাল সকাল তারা বেরিয়ে পড়ল এয়ারপোর্টের উদ্দেশ্যে। তাদের ওয়াশিংটনে ফিরতে ফিরতে রাত 8টা বেজে গেছে। এয়ারপোর্টে এসে সেখান থেকে সবাই একটা বড় ক্যাবে উঠে পড়লো। কিছুক্ষণ পর যে যার নিজ নিজ গন্তব্যে চলে আসতে এক এক করে বিদায় জানিয়ে নেমে গেল। গাড়িতে শুধু বাকি রইল জাংকুক আর তে। গাড়ির ভেতরে তখন পিনপতন নীরবতা বিরাজমান। তের হোস্টেলের গেট 9টার মধ্যে বন্ধ করে দেওয়া হয় আর এখন বাজে 8:30। যখন তের হোস্টেলের সামনে তাদের গাড়ি থামলো তখন জাংকুক ড্রাইভারকে দিয়ে তের লাগেজটা নামিয়ে নিয়ে হোস্টেলের গেটের কাছে রেখে দাঁড়ালো। কিন্তু আজ গেটের কাছে কোনো গার্ডকে দেখতে না পেয়ে তার মনে কিছুটা খটকা লাগে। সে তেকে উদ্দেশ্য করে বলে, সোজা উপরে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়, আর কোনো প্রয়োজন হলে আমাকে কল করিস, ঠিক আছে? ঠিক আছে। তে ভেতরে না যাওয়া পর্যন্ত জাংকুক সেখানে স্থির দাঁড়িয়ে রইল। তে তার দৃষ্টির আড়ালে যেতেই সে একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে উঠে বসলো। সে গাড়িতে উঠে বসতেই ড্রাইভার গাড়ি টান দিল। জাংকুকের কেন যেন ফিরে যেতে ইচ্ছে করছিল না আজ। কিছু একটা যেন তার মনে বারবার বাধা প্রদান করছিল। তবুও সেসব চিন্তাকে ভিত্তিহীন ভেবে মাথা ঝাড়া দিয়ে দূরে ঠেলে দিল সে। অন্যদিকে তে উপরে উঠতেই সবকিছু অন্ধকার দেখতে পেল। ভ্যাকেশন থাকায় অনেকেই তাদের নিজ বাড়িতে গিয়েছে কিছুদিন আগে। ধরতে গেলে হাতে গোনা খুব কম মেয়েই আছে হোস্টেলে উপস্থিত। তবে যে কয়জন আছে তারা নিচের রুমে খিল দিয়ে নিজের মতো একা থাকতে পছন্দ করে। ফলে পুরো হোস্টেলে নীরবতা আর নিস্তব্ধতা ছেয়ে আছে, যেন একটা পিন পড়ার আওয়াজও জোরালো ধর্মীতে কানে বিঁধবে। এই আধারে আলো জ্বালাতে তে হাতে থাকা বন্ধ করে রাখা ফোনটা চালু করতে দেখলো বেগমের 30টা মিসড কল। তে শঙ্কিত হয়ে আছে। বেগমকে কল ব্যাক করে নিল। বেগম এক রিংয়ে কল রিসিভ করে, তে তুমি ঠিক আছো তো? হ্যাঁ ভাইয়া, আমি তো ঠিক আছি, কিন্তু আপনি ঠিক আছেন তো? বাসার সবাই ঠিক আছে? আপনার এতগুলো কল দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। না, চিন্তা করো না, সবাই ভালো আছে। আমি তোমার ফোন বন্ধ পেয়ে টেনশনে পড়ে গিয়েছিলাম, তাই একটু পর পর কল করেছি। আসলে ভাইয়া আমি ফ্লাইটে ছিলাম আর ফোনের চার্জ অনেক কম ছিল, তাই অফ করে রেখেছিলাম। আপনি এত চিন্তিত হবেন আগে জানলে আমি ফোন অফ করতাম না। এখন কোথায় আছো? ও
হোস্টেলে পৌঁছালাম মাত্র, কিন্তু রুমে যাইনি, আগে আপনার কল রিসিভ করে নিয়েছি। আচ্ছা, তাহলে ভেতরে গিয়ে আগে ফ্রেশ হয়ে রেস্ট করো। তুমি যে ঠিক আছো এটাই যথেষ্ট। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তে কল কেটে রুমের দরজা তালা খুলতে যাবে, তখন তার মনে পড়লো চাবি তো ছিল তার সাইড ব্যাগে, যেটা সে গাড়িতে ভরে রেখে এসেছে। সে নিজের মাথায় নিজে চাপড়িয়ে বলতে লাগে, তুই এত বেপরোয়া কি করে হলি? এখন জলদি জাঙ্কুক ভাইকে কল করতে হবে, না হলে আর ব্যাগ পাওয়া যাবে না। আর কিছু না ভেবে তে তড়িৎ জাঙ্কুককে কল লাগালো। জাঙ্কুক ফোন রিসিভ করে কানে তুলতেই তে তাড়াহুড়ো করে বলে, আপনি কি বাসায় চলে গেছেন? গাড়ি কি চলে গেছে? না, রাস্তায় আছি। কেন, কি হয়েছে? হ্যাঁ, দেখুন তো, আমি যে সিটে বসেছিলাম সেখানে আমার একটা ব্যাগ আছে, আমি ভুলে রেখে এসেছি। ওটাই আমার রুমের চাবি, একটু কষ্ট করে নিয়ে আসতে পারবেন? আমি রুমে ঢুকতে পারছি না, বাইরে দাঁড়িয়ে আছি। আচ্ছা, ওখানে থাক, আমি এক্ষুনি আসছি। জাঙ্কুকের কথাই তে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলো, কিন্তু সে স্বভাব সুলভ ভাবে কিছুটা চঞ্চল হওয়ায় এক জায়গায় স্থির থাকতে পারে না। পায়চারি করতে করতে আম্মনি হোস্টেলের নিচে নেমে এসেছে। গেটের কাছে খালি জায়গাটায় এপাশ থেকে অন্য পাশে হেঁটে পায়চারি করছে। হঠাৎ নিস্তব্ধতা ভেদ করে তে ঠিক পেছন থেকে শুকনো পাতার মুচমুচিয়ে ভাঙার শব্দ কানে আসতেই একা নিস্তব্ধ এই জায়গায় কেমন গা ছমছম করে ওঠে তার। অচেনা ভয়ে কাটা দিয়ে উঠলো তার সর্বাস্ব জুড়ে। সেই মুহূর্তে তের চোখ গেল চাঁদের আলোতে মাটিতে পড়া তার ছায়ার সাথে অন্য একটি পুরুষালী ছায়ার উপর। সে ঠিক বুঝতে পারলো কিছু একটা অস্বাভাবিক ঘটতে চলেছে তার সাথে। জাঙ্কুক তো তাকে উপরে থাকতে বলেছিল, কিন্তু সে নিজের থেকে আগ বাড়িয়ে একা একা এই নীরব জায়গায় দাঁড়িয়ে মস্ত বড় ভুল করেছে।